এবার লোকালও নেই ফেরার, সেটা সকালবেলা বেরিয়ে গেছে। বিভৎস গরম, মানে নেমেই মনে হচ্ছে লু বইছে। সকালবেলা এসে থেকেই দেখলাম অনেকটা জল চলে গেছে। যত রাত বাড়ছে সমুদ্রের গর্জনটা তত বেশি জোরালো হচ্ছে। পর্যটন তোমাদের কাছে ঠিক কি মানে তা আমার জানা নেই, তবে আমার কাছে এ এক অদ্ভুত টান, যে হাতছানিতে লুকিয়ে থাকে বহু নতুন গল্পের অগোছালো প্লট। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 12821 শালিমার मार्ग पुरी धाउली सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। প্রত্যেকবারের মতন এবারও আরো এক নতুন গল্প তৈরির আশায় বেরিয়ে পড়েছিলাম আমরা, কিন্তু এবারের গল্পের শেষটা ছিল একটু অন্যরকম, যা দিয়ে গেল আমাদের এক নতুন শিক্ষা। সময় এখন 9:35। আমরা 12821 শালিমার পুরী ধৌলি এক্সপ্রেসে করে চলেছি বালেশ্বরের উদ্দেশ্যে। ঠিক 9:30টায় সাঁতরাগাছিতে ঢোকানোর টাইম ছিল। একদম 9:30তেই ট্রেন ঢুকিয়েছে এবং 9:32-এ আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের এবারের জার্নি উড়িষ্যার সমুদ্র সৈকত দুবলাগড়ি। সময় এখন 11:25। আমরা দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অনেকটা লেট, এখানে ঢোকানোর কথা ছিল 10:50-এ। কাজেই বুঝতেই পারছো কতটা লেট। দেখা যাক এখন কতটা টাইম ম্যানেজ করে বালেশ্বর পৌঁছে দিতে পারে। সাঁতরাগাছি থেকে 224 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা এখন বালেশ্বরে। সময় এখন 1:20। এখানে আসার কথা ছিল কিন্তু আমাদের ট্রেন 12:46-এ, প্রায় আধ ঘন্টা লেট। যাই হোক অবশেষে এসেছি। এখানে বিভৎস গরম, মানে নেমেই মনে হচ্ছে লু বইছে। ওদিকে অলরেডি আমাদের টোটো চলে এসেছে, আমাদের হোটেল থেকেই পাঠিয়ে দিয়েছে টোটো, কালকেই কথা হয়ে গিয়েছিল। টোটোর ভাড়া এখানে কিন্তু 700 টাকা। তো চলো এগোতে থাকি আমাদের গন্তব্যে। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় উড়িষ্যাকে। সমুদ্র, মন্দির, পর্বত, জঙ্গল, জলপ্রপাত, এই সবকিছু মিলিয়ে উড়িষ্যা তার নিজ রূপ বৈচিত্র্যে যেন মোহময়ী হয়ে উঠছে। বিচিত্র এই রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান গোপন সৌন্দর্যে ভরা স্থান, যা মন ভালো করার একমাত্র ঔষধ। বিচিত্র এই রাজ্য আজ তার রূপ বৈচিত্র্য নিয়ে হাত বাড়িয়ে সাদর অভ্যর্থনার জন্য অপেক্ষমান। আর তাই সেই অভ্যর্থনায় সাড়া দিয়ে আমাদের এবারের বিচরণ উড়িষ্যার এমনই এক সমুদ্র জঙ্গলে পরিবেষ্টিত জায়গা দুবলাগড়ি। সময় এখন 3:03। 1:16 ওখানে নেমে ওখান থেকে অটো ধরে আস্তে আস্তে যেটুকু সময় লেগেছে তার মধ্যে পুরোপুরি রোদে ঝলসে গেছি। দেখেই বুঝতে পারছো বিভৎস গরম বাইরে। হোটেলের মধ্যে এসে একটু শান্তি লাগছে। তো যাই হোক আগে ফ্রেশ হবো না, প্রচন্ড খিদেও পেয়ে গেছে। তো চলো আগে খেয়ে নি। এখানে তোমরা তোমাদের প্যাকেজের লাঞ্চের মধ্যে পেয়ে যাবে বেশ কিছু অপশন, যেমন কাতলা, চিংড়ি, ভেটকি, কাঁকড়া অথবা চিকেন থালি। আমার আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর চাটনি এবং
আমি বেছে নিয়েছিলাম কাঁকড়া। সময় এখন 4টে। বিভৎস গরম বাইরে, পুরো ঝলসে এসেছি, আর এসেই এত খিদে পেয়ে গেছিল তো খেতে চলে গিয়েছিলাম। খাবার তো দেখতেই পেলে কি কি খাবার ছিল, তবে ভাতের চালটা বেশ মোটা। সাধারণত আমরা এই চাল তো খাই না, কিন্তু যাই হোক খিদের মুখে খেয়েছি, ওটাও ভালো ছিল খাবার দাবার। বিকেল বেলা বোটিং আছে, যেটা 4:30 ছাড়ে। হাতে বেশ কিছুটা সময় আছে, তাই চলো ততক্ষণে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নি। ঘরের মধ্যে পেয়ে যাচ্ছ একটা কিং সাইজ বেড, ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, তার পাশেই আলমারি এবং বাথরুমে গিজারেরও সুপরিব্যবস্থা আছে। ঘড়ির কাঁটায় এখন 4টে ছুঁই ছুঁই। এদিকে আমাদের অটো এসে হাজির, তাই কথা না বাড়িয়ে সমস্ত ক্লান্তি ভুলে এগিয়ে চললাম আমাদের আজকের বোটিং এর উদ্দেশ্যে। অটো ফেয়ার পড়েছে আমাদের 300 টাকা। সারি সারি অট্টালিকা আর গাড়ির ধোঁয়ার মধ্যে থেকে বেরিয়ে অজানা পথে চলার মধ্যে আছে নতুন কিছু খুঁজে পাওয়ার আনন্দ, যা আমাদের প্রাত্যহিকতার গ্লানি থেকে মুক্তি ঘটায়। প্রায় 15 মিনিটের রাস্তা অতিক্রম করে অবশেষে শুরু হলো আমাদের 1 ঘন্টার নৌকা বিহার পর্ব। এতে খরচ পড়ল মাথাপিছু 400 টাকা। কোলাহলহীন শান্ত পরিবেশের মধ্যে ঢেউ গুনতে গুনতে কখনো মাঝ বরাবর, আবার কখনো বা চরের গা ঘেঁষে এগিয়ে চললাম হান্ডিভাষা নদীর ওপর দিয়ে বঙ্গোপসাগরের দিকে। আর এই নদীপথেই নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডুগডুগি নদী, আর এইটা হান্ডিভাষা। এইখানে এসে মিশছে মোহনায় আর পড়ছে বঙ্গোপসাগরে। আর সামনে এই যে বিচটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাসাফল সি বিচ। আমাদের 1 ঘন্টার নৌকা বিহারের সমুদ্র অভিমুখে যাত্রা এখানেই শেষ। মোহনার রোলিংয়ে ভাসতে ভাসতে এবার পালা নৌকার হারবারের দিকে ফেরার। আমাদের মতন এরকম একটা বিকেল উপভোগ করতে চাইলে তোমরা তোমাদের হোটেলের সাথে যোগাযোগ করতে পারো, অথবা নিজেরা এসেও কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো। সেক্ষেত্রে মাথাপিছু খরচাটা হয়তো একটু কম হলেও হতে পারে, কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যায়। সুন্দর একটা বোটিং এ করে প্রায় 1 ঘন্টা কাটিয়ে এলাম, বুঝতেই পারলাম না কখন 1 ঘন্টা কেটে গেছে। এখন চলেছি আমরা সি বিচের দিকে। ঠিক হোটেলের পিছন দিয়ে বেরিয়ে ঝাউবনের ভিতর দিয়ে চলেছি সি বিচের উদ্দেশ্যে। ঠিক 2 মিনিট হাঁটা পথে ম্যানমেড জঙ্গলের মধ্য দিয়ে একদিকে ঘরফেরা পাখিদের কলরব আর সমুদ্রের গর্জন শুনতে শুনতে এগিয়ে চললাম আমরা এখানকার প্রধান আকর্ষণ অর্থাৎ সি বিচের উদ্দেশ্যে। প্রায় সন্ধে হয়ে আসছে, এরকম আলো আঁধারিতে একদিকে সমুদ্রের গর্জন আর আরেকদিকে এরকম পাখির ডাক, অসাধারণ।
ধূসর সন্ধ্যা। নিস্তব্ধ চারিদিকে, শুধুই এখন সমুদ্রের গর্জন। এখন পালা আবার ক্যাম্পের ফেরার। You keep turning heads when you walk by. If they only knew you left me blind. You don't even notice their starry eyes, 'cause you are looking straight into mine. Yeah, you could have anyone you want, but I'm the one who gets to take you home. It's the way that you love me in the morning. It's the way that you love me through the night. Let's just shut the blinds to keep the world inside. Now I know I'm yours till the end of time. সময় এখন 7টা। আলোক উদ্ভাসিত এক মায়াবী পরিবেশের মধ্যে হঠাৎ হাজির হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া আর তার সাথে চা। এখানে বারবিকিউয়ের কিন্তু ব্যবস্থা আছে। প্রতি কেজি 500 টাকা। আমরা অর্ডার করেছিলাম 500 গ্রাম, তাই আমাদের পড়েছিল 250 টাকা। সময় এখন 9টা। আমরা চলে এসেছি এদের ডাইনিং এরিয়াতে আজকে রাতের খাবারের জন্য। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মাংস। তবে চিকেনে অসুবিধা থাকলে পনিরও কিন্তু বেছে নিতে পারো তোমরা। সময় এখন 10:30। ডিনার কমপ্লিট। একটু আগে পর্যন্ত এখানে ভীষণ নাচ গান, একটা হইহট্টগোলের পরিবেশ ছিল, কিন্তু এখন সবটাই বন্ধ হয়ে গেছে। একটা শান্ত পরিবেশ, সবাই ডিনারে চলে গেছে। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। আর ঠিক পিছনে আছে ডোম টেন্ট, যার ভাড়া থাকা এবং খাওয়া বাবদ পার ডে মাথা পিছু 1300 টাকা করে। এই টেন্টগুলি সবই কিন্তু নন এসি টেন্ট। এই টেন্টের কোনো অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা নেই, আছে শুধুই কমন টয়লেট। সকাল থেকেই বেশ গুমোট ওয়েদার ছিল। আমি তো বালেশ্বর থেকে নামা থেকে ভাবছিলাম বোধহয় আমরাই একমাত্র যারা এই ওয়েদারে এরকম একটা জায়গায় ঘোরার প্ল্যান করেছে, কিন্তু এখানে এসে দেখলাম আমাদের মতন কিন্তু প্রচুর ফ্যামিলি এসেছে। এসি রুম তো আছেই, তার সাথে কিন্তু টেন্টগুলো পর্যন্ত ভর্তি। আর দাদার সাথে কথা বলে জানলাম যে কালকে এখানে, আমরা তো কালকে বেরিয়ে যাচ্ছি, কালকে আরো 30 জনের এখানে বুকিং আছে। সন্ধ্যাবেলার দিকে খুব গুমোট একটা ওয়েদার ছিল, খুব গরম হচ্ছিল, কিন্তু এখন রাতের দিকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে, বেশ একটা ভালো ওয়েদার, আর তার মধ্যে এরকম সুন্দর একটা আলো আঁধারি পরিবেশ তো অসাধারণ লাগছে। কাজেই বুঝতেই পারছো ওয়েদারটা খুব একটা ম্যাটার করে না, তাই তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারো। যত রাত বাড়ছে সমুদ্রের আওয়াজ কিন্তু তত জোরালো হচ্ছে। যাওয়ার ইচ্ছে করছে আওয়াজটা শুনে, কিন্তু যেহেতু বনের রাস্তা সেহেতু খুব একটা সাহস হচ্ছে না, বা তার উপর আবার অন্ধকার। যদিও এখানে সকলেই বলছে সেইভাবে জন্তু জানোয়ারের খুব একটা ভয় নেই, কিন্তু তাও মানে ভয়ই করছে বলতে গেলে। কালকে সকালে অবশ্যই যাব। সারাদিন ধরে ঘুরছি নানান জায়গায়, তার মধ্যে এরকম গরম, খুব ক্লান্ত, তাই আজকের মতন একটু বিরতি নিতে যাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আজকের মতন গুড নাইট। গুড মর্নিং সকলকে। সময় এখন ভোর 5টা। এসেছি সকাল সকাল সি বিচে। ওদিকে সূর্যি মামাও উঠে গেছে। একটু লেট হয়ে গেল কারণ আজকে হোটেলে দরজাটা খুলতেই লেট হয়ে গিয়েছিল, আর তারপর ছিল জলের প্রবলেম। যাই হোক, আজকে সকাল সকাল সি বিচ অসাধারণ লাগছে। শান্ত, নির্জন, প্রায় জনশূন্য, আর চারিদিকে ভর্তি লাল কাঁকড়া। ছোট থেকে বড় এখন সকলেই আমরা হাতে থাকা ছোট মুঠোফোনের দাস। সেই দাসত্ব কাটিয়ে একদিনের ছুটিতে
কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে থাকা প্রায় জনশূন্য এই ভার্জিন বিচ এখন হয়ে উঠেছে এক আকর্ষণীয় ডেস্টিনেশন, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঝাঁ চকচকে যে কোনো বিদেশের আকর্ষণকেও অবলীলায় হারিয়ে দেয়। আর তাই মনে রাখতে হবে, এরকম সৌন্দর্য আজীবন বজায় রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমাদেরই। কালকে সন্ধ্যাবেলায় ঠিক এইখানে থেকেই প্রচুর ঢেউ ছিল, কিন্তু আজ সকালবেলা এসে থেকেই দেখলাম অনেকটা জল চলে গেছে, ভাটা চলছিল। তো এখানে স্থানীয় লোকেরা বলেছিল 7টার সময় জল চলে আসবে, ঘড়িতে এখন প্রায় ওই 7টা বাজতে যায়। জল কিন্তু অনেকটা চলে এসেছে, অনেকটা জল চলে গিয়েছিল, জল আসছে কিন্তু। এই এটিভি বাইকগুলোর ভাড়া 1 কিলোমিটারে 200 টাকা। ঘড়ির কাঁটায় এখন 8:30। তবে রোদ দেখে বোঝার উপায় নেই যে 8:30 বাজে, বিভৎস গরম। তবে একটা জিনিস ভালো, একটু হাওয়া দিচ্ছে। কালকে যে গুমোট ওয়েদারটা ছিল, আজকে কিন্তু সেটা নেই। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে রুম ছাড়তে হবে আমাদের। ট্রেন যদিও একটু লেটে আছে 3টের সময়, কিন্তু এদের চেক আউটের টাইম হচ্ছে 10টা। তাও আমাদের স্পেশাল রিকোয়েস্টে রুমটা আমরা ছাড়বো 11টাতে। আর একটু কিছুক্ষণের জন্য চেয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে রবিবার, পিক সিজন একদম, তো দাদারা বললো আজকে আরো নাকি 30 জন আসছে, তো রুম একদমই কোনোভাবে ম্যানেজ করা যায়নি। তাই 11টায় রুম ছাড়তে হবে। সব মিলিয়ে বেশ তাড়াহুড়োর মধ্যে আছি, তাই কথা বাড়াবো না। আগে চলে যাব ব্রেকফাস্ট সারতে, তারপর সোজাসুজি চলে যাব সমুদ্রে স্নান করতে। চলে এসেছে আমাদের আজকে সকালের জল খাবার। মেনুতে আছে গরম গরম পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। আমরা এখন চলেছি সমুদ্রের পথে চান করতে। বিভৎস ঢেউ, মানে সকালবেলা যেটা আমরা সমুদ্রটা দেখতেই পাচ্ছিলাম না, বহু দূর চলে গিয়েছিল। এখন এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, আর গর্জন তো আছেই, সেটা নিয়ে আর কিছু বলারই নেই। পুরো সাদা ফেনার মতন জল। সকালবেলা এসে যে পরিমাণ ভাটা দেখে মন খারাপ হয়ে গেছিল, এখন কিন্তু পুরো সুদে আসলে একদম সেটা উঁচুল হয়ে গেছে। যেমন গর্জন শুনে বুঝতে পারছো, যেমন ঢেউ, আর ঠিক তেমন স্বচ্ছ একদম ফেনার মতন জল। অসাধারণ অসাধারণ, মানে রোদটা আছে, গরমটাও লাগছে, কিন্তু রোদ মানে সমুদ্রের কাছে এসে কিছুই বোঝা যাচ্ছে না। অসাধারণ। এখানে কাটানো এই 1 রাত 2 দিনের থাকা এবং খাওয়া বাবদ আমাদের খরচ পড়েছিল মাথাপিছু 2500 করে। তবে এছাড়াও তোমরা কিন্তু আরো অনেক অন্যান্য প্যাকেজেরও অপশন পেয়ে যাবে। এখানের বিভিন্ন দামের এই প্যাকেজগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের রুম চয়েসের ওপর। তাই টেন্ট, ফ্যামিলি এসি বা নন এসি কটেজ, গ্রুপ এসি বা নন এসি কটেজ, প্রিমিয়াম এসি কটেজ অথবা বাম্বু কটেজ নিলে সেই অনুযায়ী তোমাদের প্যাকেজ চার্জেসটা ডিপেন্ড করবে। আমরা এখন দাঁড়িয়ে আছি বালাসোর স্টেশনে। এখানে এসেই জানতে পারলাম অ্যাকচুয়ালি আমাদের ফেরার টিকিটটা ওয়েটিংয়ে ছিল, ওয়েটিং 1, 2, 3, 4, 5, 6, কিন্তু তার একটাও কনফার্ম হয়নি। মানে 2 মাস আগে কাটা টিকিট ওয়েটিং 1-এই রয়ে গেল আর কি, কিছু করার নেই, সেটা আমাদের কিছু করার নেই। বাট প্রবলেমটা হচ্ছে আজকে সানডে রয়ে গেছে, কিছু এবার ফেরার নেই, লোকালও নেই ফেরার, সেটা সকালবেলা বেরিয়ে গেছে।
আর আমরা জানতে পেরেছি তখন 11টা। ঘটনাচক্রে আইআরসিটিসি যে এসএমএসটা ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে দেয় সেটা ট্রেন ছেড়ে যাওয়ার আধ ঘন্টা পরে দিয়েছে। তো আমাদের কাছে যখন এসএমএসটা আসে ক্যান্সেল হয়ে যাওয়ার, তো সেটা তখন আর কিছু করার নেই। তো বাস বা লোকাল কিছুই নেই আজকে রোববার। এখন অগত্যা এখান থেকে খড়গপুর যাওয়ার জন্য গাড়ি খোঁজা হচ্ছে, কারণ ডিরেক্ট সাঁতরাগাছি বা হাওড়া এখান থেকে যাবে না কেউ, উড়িষ্যার গাড়ি বলছে। তো দেখা যাক সেটা খড়গপুরের গাড়ি কি বলছে না বলছে, দেখতে হবে গিয়ে। অবশেষে ওখান থেকে একটা গাড়ি পাওয়া গেছে, তবে আমরা চেয়েছিলাম 6 সিটারের গাড়ি, কিন্তু 6 সিটারের গাড়ি আমরা 6 জন আছি, চেয়েছিলাম একটা বড় গাড়ি হলে সুবিধা হয়, বাট বালাসোর স্টেশনে এরকম গাড়ি পাওয়া গেল না, সবই 4 সিটারের গাড়ি পাওয়া গেল। তো অগত্যা দুটো গাড়ি করতে হলো, একটু ভাড়াটা বেশি পড়ে গেল সেই কারণে। দুটো গাড়ি মিলিয়ে আমাদের এসি নিয়ে 6,500 পড়লো খড়গপুর স্টেশনে ড্রপ করবে। তো তারপর আবার দেখা যাক ওখান থেকে ট্রেন পাওয়া যায় কিনা। আজকে সানডে, তো এটা হচ্ছে সবথেকে বড় চিন্তা, কটা ক্যান্সেল আছে কটা কি আছে দেখে নিতে হবে আমাদেরকে। এই জাস্ট গাড়িতে উঠলাম, এখন পেট্রোল পাম্পে মানে জাস্ট ঢুকছে আর কি, সাইডে দাঁড়িয়ে আছে। তো এবার যাবো আর কি খড়গপুরের দিকে। রোমাঞ্চে ভরপুর আমাদের এবারের ভ্রমণ কাহিনীর শেষ পর্ব ছিল একটু অন্যরকম, যা আমাদের জীবন কাহিনীর মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। রোমাঞ্চ, ক্লাইম্যাক্স আর অভিজ্ঞতা দিয়ে সেজে ওঠা আমাদের এবারের ভ্রমণ কাহিনী আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।